না কিছু না। আচ্ছা আমরা বাসাটাই তো দেখলাম না। হ্যাঁ চলুন দেখে নেই। এখানেই তো মোট 4টে রুম, সব রুমগুলোই সুন্দর। একটা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং রুম, আরেকটা এমনি স্টোর রুমের মতো, কিন্তু বেড একটাই। ইরা আমার দিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। দুজনেই একসাথে বলে উঠলাম, বেড তো একটা। সমস্যা নেই, সোফা তো আছে। সোফা তো অন্য রুমে। তো না কিছু না। আচ্ছা চলো, রুমগুলো গোছাতে হবে। আমার খুব ক্লান্ত লাগছে। কি এসব বললে হবে না, দুজনেই রুম সাজাবো। তারপর আর কি রুমগুলো সাজাতে লাগলাম। বলে দিচ্ছে আর আমি সব করছি, জীবনে যা করিনি সেসব করছি, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না বলে টাস করে বেড়ে শুয়ে পড়লাম। ইরা হেসেই খুন। রুম গোছানো প্রায় শেষ, আমি শুয়ে আছি হাত পা মেলে। তখনই কলিং বেলের শব্দ 2-3 বার বেজে গেছে, আমি উঠছি না। ইরা কোমরে হাত দিয়ে বলল, কি হলো, দরজা খুলছো না কেন? আপনি খুলুন। খুলতে বলেছি খুলুন, না হয় খবর আছে। কি আর করা, উঠে গিয়ে খুললাম। বাড়িওয়ালি। আরে আন্টি ভিতরে আসুন। না বাবা, ভিতরে যাব না এখন। এই নাও তোমাদের রাতের খাবার, খেয়ে নিও। জি আচ্ছা। ইরা কোথায়? উনি তো ভিতরে। তুমি ইরাকে আপনি বলে ডাকো? না না তাহলে এই যে ডাকলে। না না কই, আমি তো বললাম ও ভিতরে। না না, তুমি তো বললে উনি, তখন ইরার আগমন। আন্টিও আমাকে উনি করে বলেছে, তাই না? আজ দেখাচ্ছি মজা। সকালে ঝগড়া করেছি বলে আপনি করে বলছে। ও আচ্ছা বুঝেছি, আমি এখন যাই। জি আন্টি। আন্টি যেতেই ঠাস করে দরজা লাগিয়ে দিল। আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে বাবা থুক্কু, বউ আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আবার কি করলাম? আন্টির সামনে আপনি করে বললেন কেন? আমি তো আপনাকে আপনি করেই বলি, তাই। আরে আপনি তো মহাগাধা, ওনাদের সামনে তো আমাদের অভিনয় করতে হবে। কিভাবে? আরে গাধা, তুমি করে বলতে হবে ওনাদের সামনে। এমনভাবে চলতে হবে যাতে ওনারা বুঝতে না পারেন যে আমরা স্বামী স্ত্রী না। হঠাৎ যদি মুখ দিয়ে আপনি বের হয়ে যায়? এই তো, এই জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে তো আমাদের একে অপরকে সর্বাবস্থা তুমি করে বলতে হবে। প্রয়োজন হলে ওটাই করব। আচ্ছা তাহলে তোমাকে তুমি করে বলি আর তুমি আমাকে তুমি করে বলবে, ওকে? ওকে আচ্ছা, আমি এখন গোসল করে আসি, তারপর আমরা দুজন মিলে ফ্যামিলি প্ল্যান করব। আরে বিয়েই তো হয়নি, এখন কিসের ফ্যামিলি প্ল্যানিং? হেসে হেসে বললাম। ইরার আগে ফেটে যাচ্ছে। কবিশ, আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলিনি। মিথ্যে কথা, তুমি একটু আগেই তো বললে। ইরা লুচির মতো ফুলছে, গাল দুটো বেলুনের মতো হয়ে গেছে, ফেটে গেলে খুব জোরে শব্দ হবে, হয়তো আপনারাও শুনতে পাবেন। বদমাইশ ছেলে, আমি এই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না। আপনি যা ভাবছেন সেটা না। আমি আমাদের এখানে চলতে হবে প্ল্যান মেনে, মানে রুটিন অনুযায়ী চলতে হবে, সেটা বলেছি। ও আমি আরও ভাবলাম মনে হয় আমাদের বাবুদের কথা ভাবছো। রাবিশ। বলে রাগ করে টাওয়াল আর কাপড় নিয়ে বাথরুমের দিকে গেল, আর আমি বিছানায় বসে বসে হাসছি। ইরা গোসল করে বের হলো, হলুদ একটা কামিজ পরেছে, হলুদ পরি লাগছে। এখন আর কাপড় পরে এসে কি করবে? মানে? যা দেখার আছে সব তো দেখে নিয়েছি। ওয়েট, কি দেখেছেন আপনি? আমি আঙুল দিয়ে বাথরুমের দিকে ইশারা করে বললাম, ওই দিকে তাকাও। ইরা বাথরুমের দিকে তাকিয়ে হা হয়ে গেল, আর আমার দিকে হা করে তাকিয়ে আছে। বাথরুমের দরজা গ্লাসের, খুবই স্বচ্ছ, বাইরে থেকে আবছা আবছা দেখা যায়। তার মানে আপনি আমার... হ্যাঁ সব দেখে নিয়েছি। আর ফ্রি পেলে কেউ কি হাতছাড়া করে? আরে কি হলো, কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেল। আরে কি শেষ হলো? ওই যে আপনি আমার সব দেখে নিলেন। আরে শুধুই তো দেখেছি, কিছু করিনি তো। ইরা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, দাঁড়া বদমাস, আপনার করা বের করছি। আপনাকে আজ আমি... বলেই আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো। আরে ইরা কি করছো? তোকে আজ আমি মেরেই ফেলবো। আমার সাথে ফাইজলামি? আরে আমার লক্ষ্মী বউ, মেরো না প্লিজ। ওই কে আপনার বউ? কেন, তুমিই না বললে আমি তোমার স্বামী? ওটা তো ওই সময় বাসাটা ভাড়া পাওয়ার জন্য বলেছি। আচ্ছা বলছো যখন, তখন আমি আমার অধিকারটা পুষিয়ে নেই। অধিকার মানে? কিসের অধিকার? আরে বউয়ের অধিকার যেমন ধরো, তুমি আমার পা টিপে দেবে, মাথা টিপে দেবে, ভাত খাইয়ে দেবে, আর বলো আর কি? আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং। দাঁড়ান, আপনার ফ্যামিলি প্ল্যানিং বের করছি। এই ফাঁকে আমি দিলাম দৌড়। ইরাও আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। আমি শোবার রুমে গিয়ে ব্রেক কষে দিলাম, আর অমনি আমার বউ মানে ইরা আমার বুকের উপর, আর আমি বিছানার উপর। আমি ইরার দিকে তাকিয়ে আছি আর ইরা আমার দিকে। আমি ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। আমার মনে হচ্ছে ইরা আমার নিজস্ব বউ। এমন একটা বউ যদি পেতাম আমি। অনিচ্ছা সত্ত্বেও ইরার কপালের চুলগুলো সরিয়ে দিলাম, ইরাকে দেখতে লাগলাম। ইরা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি ছাড়ার পাত্র নই। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরেছি। ইরা ভয়ার্ত কণ্ঠে বলল, এই কি করছো? ছাড়ো বলছি। কেন, এতক্ষণ তো দৌড়াচ্ছিলে, এখন হাতের কাছে পেয়েও কিছু করছো না যে? না মানে আমি আর কিছু করব না তোমাকে, প্লিজ ছেড়ে দাও। আরে বউ, ভয় পাচ্ছ কেন? কই, আমি ভয় পাচ্ছি না তো। আচ্ছা ভয় পাচ্ছ না? না, ভয় পাচ্ছি না। ভয় পাবো কেন?
হ্যাঁ সত্যিই তো ভয় পাবে কেন, স্বামীকে আবার কিসের ভয়? এই, আপনি আমার কোন কালের স্বামী? এই তো এই কালের। প্লিজ ছেড়ে দেন আমাকে। আচ্ছা ছেড়ে দিব একটা শর্তে। কি? কি শর্ত? আমাকে একটা পাপ্পি দিতে হবে। ইম্পসিবল, এটা হতে পারে না। আমি ইরাকে আরো জোরে জড়িয়ে ধরলাম। এখন হবে। প্লিজ ছেড়ে দেন, এগুলো করা ঠিক না। কোনগুলো? ওই তো ওগুলো। ওই তো কোনগুলো? ওই যে কিস দিতে বললেন। কেন ঠিক না কেন? আমরা তো বিবাহিত না, মানে স্বামী স্ত্রী না। আচ্ছা চলো তাহলে বিয়ে করে নিই। ইম্পসিবল। কেন পসিবল না? জানি না, প্লিজ ছেড়ে দেন। আচ্ছা আগে কিস দেন। প্লিজ এরকম করো না। কিরকম? ছেড়ে দেন প্লিজ। আগে কিস করো। আচ্ছা। কি হলো দাও। ইরা চোখ বুজে আমার গালে একটা পাপ্পি দিয়ে দিল। আমি তো সুখের সাগরে ভাসছি, কি মধুর। এখন তো ছেড়ে দেন। আরে আমি তো কিস দিতে বললাম। দিলাম তো। কই দিলে? একটু আগেই না দিলাম? আর ওটাতে পাপ্পি দিলে, কিস তো দিলে না। মানে? মানে গালে দিলে পাপ্পি আর ঠোঁটে দিলে কিস। আচ্ছা এখন দাও। হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও, আমার তো সইছে না। আমি দিতে পারবো না। পারবে না? ইরা মুখ ভেঙিয়ে বলল। না পারবো। আচ্ছা তাহলে আমিই দিচ্ছি। এই না না, প্লিজ এটা কইরেন না। আমি এটাই করব বলে ইরার ঠোঁটের দিকে আমি মুখ এগিয়ে নিয়ে যেতে ইরা চোখ বন্ধ করে দিল। এত তাড়াহুড়া না করে কেমন লাগছে তা জানিয়ে ইরা চোখ বন্ধ করে আছে। আমি ইরার দিকে অপলক তাকিয়ে আছি। এরকম একটা বউ আমি সত্যি সত্যিই চাই। কি মায়াবী হরিণী চোখ, গালে টোল পড়া হাসি, কি নিষ্পাপ। আমি ইরার দিকে শুধু তাকিয়েই আছি। ইরা এক চোখ খুলে চোখ টিপার মতো করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইরার এই অবস্থা দেখে হেসে ফেললাম। তারপর ইরাকে বললাম, খুব ভয় পেয়ে গেছিলে? ইরা মাথা নাড়ালো। আচ্ছা এখন ছেড়ে দিলাম, পরে দিবানি, ওকে? ইরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আর এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি ফ্রেশই হইনি, তাই ছেড়ে দিলাম। ওয়াক ওয়াক, কি বাজে। বাজে মানে? কিসের বাজে? এখনো ফ্রেশ হননি? একদম নাক ছিটকাবে না নইলে। আচ্ছা আচ্ছা ছেড়ে দেন প্লিজ। আমি ইরাকে ছেড়ে দিতেই কিল মেরে দিল দৌড়। ওয়াশরুমে ঢুকবো তখনই মনে হলো বাইরে থেকে তো দেখা যায়। তুমি এই রুম থেকে বের হয়ে যাও। রুম কি আপনার একার? আর বাইরে যাব কেন? কেন মানে? আমি গোসল করব, তুমি বাইরে থেকে দেখে নিবে। যাও বাইরে যাও। কি বলে, ছেলেদের আবার লজ্জা। আর আমার কি টাকা পড়েছে তোমাকে দেখবো? আচ্ছা আচ্ছা দেখা যাবে না। আমি ওয়াশরুমে ঢুকে 1 ঘন্টা সময় নিয়ে ফ্রেশ হলাম। বের হতেই দেখি ইরা আমার দিকে তাকিয়ে হাসছে। এই হাসছো কেন? আমি হাসছি, তাতে আপনার কি? আর হাসতেও মানা নাকি? হাসবে ভালো কথা, আমার দিকে তাকিয়ে হাসছো কেন? বেশ করেছি, হেসেছি, হাসবো। আমার খুব ক্ষুধা লেগেছে, তাই ইরাকে বললাম, খাবার কোথায়? খুব খিদে পেয়েছে। টেবিলে রাখা আছে। এই না হলে বউ। যান দেখেন গিয়ে। কিছু বললে? কই না তো, বলছিলাম এটা তো আমার কর্তব্য। আমি মনে মনে দুটানায় পড়ে গেলাম। এত স্যাক্রিফাইস করছে, বিষয় কি? কোনো কুমতলব করছে না তো? ও তাই বলো। সেটাই। যান খেয়ে নেন। আমি টেবিলের দিকে গেলাম, খুব খিদে পেয়েছে। বাহ, বউ আমার টেবিলে খাবার ঢেকে রেখেছে। ঢাকনা তুলতেই ওয়াক, কি এগুলো এলোমেলো কেন? আর আন্টি তো বেশ কিছু খাবার দিল, তাহলে এত কম কেন? ইরা 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 হাসতে হাসতে বলল, চিৎকার করছেন কেন? কি হয়েছে? তোমার আমি নিকুচি করি। রাগ করিলেন না, কি হয়েছে বলেন আমাকে। এগুলো কি এমন এলোমেলো কেন? আর আন্টি কত খাবার দিয়ে গেল, সেগুলো কোথায়? আন্টি কি শুধু আপনাকে খেতে দিয়েছে? আমাকেও খেতে দিয়েছে। আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই যতটুকু পেরেছি খেয়ে নিয়েছি। ইয়াম্মি, কি রাক্ষসী রে বাবা। ওই চুপ, বেশ করেছি। আমার ক্ষুধা লেগেছে তাই আমি খেয়ে নিয়েছি। ভালো কথা, আমার খাবার এলোমেলো কেন? এগুলো তো আপনার খাবার না, এগুলো আমি খেয়েছি। অর্ধেক খেয়ে আর পেট মানেনি, তাই অর্ধেক রেখে দিয়েছি। অবাক হয়ে বললাম, তাহলে আমার খাবার কোথায়? আমি জানি না, আমার উপর তো তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি এতটুকু খাবার যে রেখেছি, না হয় পুরোটা খেয়ে নিতাম। আরে বাপ, এমন রাক্ষসী মেয়ে আমি কোনোদিন দেখিনি। কাদো কাদো ভাবে বলল। আমার ক্ষুধা লেগেছিল, খেয়ে নিয়েছি, তাই বলে আপনি আমাকে রাক্ষসী বলবেন? মেয়েটা মনে হয় সত্যি সত্যি খিদে পেয়েছিল। আচ্ছা ভালো কথা, এখন আমি কি খাবো? কেন, এগুলো খেয়ে নিন। আমি চোখ বড় বড় করে বললাম, কি আমার মাথা খারাপ হয়েছে নাকি? অর্থ এগুলো আমি খাবো? ইম্পসিবল, কখনো না, মরে গেলেও না। তাহলে না খেয়ে থাকুন। তুমি না খেয়ে থাকতে পারো না, আমি কিভাবে না খেয়ে থাকবো? আরে আমি কি করব, আপনার জন্য রাখলাম তো। আপনি না খেলে আমি কি করব? এই মেয়েটা তো আস্ত রাক্ষসী। ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি মেয়ে রে বাবা। একে তো আমি দেখে নেব। জগের পানি শেষ। ইরা জগে করে পানি এনে আমার হাতে দিল। ইরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ইরার হাসি দেখে আমার রাগে গা জ্বলছে। খাওয়া শেষ করলাম। খাবার কেমন লাগলো? ও রাক্ষসী মেয়ে একটা। আমার সাথে আর ফাইজলামি করবে? অফকোর্স। এ না হ্যাঁ, অতবার এখন ঘুমানোর পালা। আচ্ছা,
আমরা এখন আমাদের কাজ ভাগ করে নিই। কি কাজ? এই ধরুন রান্না বান্না, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা ইত্যাদি। ও আচ্ছা, বলছিলাম তুমি তো মেয়ে, তুমি তো সব করতে পারবে। অসম্ভব, থাকবো দুজন আর কাজ করব আমি একা, এটা অসম্ভব। আমি আহত দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, তোমার সাথে আর দুষ্টুমি করবো না। ওসব বললে হবে না, আমরা দুজনেই ভাগ করে কাজ করব। অতবার আমি শেষ। ইরা আমার অবস্থা দেখে হেসেই খুন। ইরা গুলুগুলু কণ্ঠে বলল, বলে আমার বাবু কি হলো? আমি মন খারাপ করে বললাম, কিছু না বাবুনি। আচ্ছা, রান্নাটা আমি করব। কি থ্যাংক ইউ মা বাবুনি। ইরার গালে পাপ্পি দিলাম। এটা কি হলো? সরি। তবে তবে কি? আমাকে কাজে সাহায্য করতে হবে। আমি আবারও মন মরা দৃষ্টিতে বললাম, কি রকম? অনেক রকম, যেমন সবজি কেটে দিতে হবে, যেটা প্রয়োজন বলবো সেটা হাতে এনে দিতে হবে, কোনো কিছু ভুল করে না দিলে ভুল শোধরাতে হবে, আর বাটি চামচ এগুলো ধুয়ে দিতে হবে। এত কিছু আমি এগুলো পারবো না বলে দিলাম। তাহলে আমিও রান্না বান্না করতে পারবো না। এই না না, আমি পারবো সব করতে। তুমি রান্না করবে কেমন? ইরা মুচকি হেসে বলল, আর সব কাজগুলো দুজন মিলে করব, কেমন? তুমি বলবে যেমন। আচ্ছা, এখন ঘুমানোর পালা, আমার খুব ঘুম পাচ্ছে। আমরাও এখন ঘুমাবো। কেমন করে? কেমন করে আবার? তুমি একদিন বেডে, পরের দিন ওই রুমের সোফায়, আর আমিও একদিন বেডে, পরের দিন সোফায়। এই না, আমি একা শুতে পারবো না। কেন? আমি ভূতে ভয় পাই। এত বড় দামড়া ছেলে ভূতে ভয় পায়? এই একদম পচাবে না আমাকে। ইরা মুখ ভেঙচি কাটলো। আচ্ছা, তাহলে উপর নিচ হয়ে শুই। উপর নিচ মানে? ইরা দাঁত কটমট করে বলল, মানে তুমি একদিন বেডে একদিন নিচে, আর ঠিক এইভাবে আমিও একদিন বেডে একদিন নিচে। ওয়েট। কেন, কি হলো? আমি ফ্লোরে শুতে পারবো না। তাহলে কিভাবে শুবেন? দুজনেই বেড়ে শুবো। এখন ইরা বলে উঠল, ওয়েট, দুজনেই বেডে শুবো মানে? ইস, কি বিশ্রী। আরে মাঝখানে পর্দা টানানো থাকবে, চলবে? আইডিয়া মন্দ না, ভাবতে হবে। ইরা কিছুক্ষণ ভেবে বলল, চলবে না, দৌড়াবে। তবে এখানে কোনো কুমতলব নেই তো? না, কোনো কুমতলব নেই। তাহলে দৌড়াবে। কে দৌড়াবে? ইরা হাসতে হাসতে বলল, এই যে তুমি বললে না চলবে, তাই আমি বললাম চলবে না, দৌড়াবে। আমিও হেসে দিলাম। আচ্ছা, এখন শোয়া যাক। হুম। তারপর ইরা বেডের মাঝখানে পর্দা টানিয়ে দিল। ইরা আমার দিকে বুড়ো আঙুল তুলে দিল, মানে ঠিক আছে। আমি এগুলো দেখলাম। আমি আমার লাগেজ থেকে একটা 3/4 প্যান্ট বের করে পরে নিলাম। রুমে ঢুকতে আমাকে দেখে ইরা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ইস, কি বিশ্রী। আমার নিজের দিকে তাকিয়ে। কিসের বিশ্রী? ওগুলো কেউ পরে নাকি? কি? এই তো তোমার পরনের প্যান্ট। বলে কি, এখন মেয়েরাই শর্ট প্যান্ট থেকে আরও শর্ট প্যান্ট পরে, আর উনি আমার 3/4 প্যান্ট দেখে কি বিশ্রী। মুখ ভেঙচিয়ে বললাম, এই চুপ, একদম মেয়েদের নামে বাজে কথা বলবে না। আমি কি মিথ্যে বলেছি নাকি? বাজে কথা রেখে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। ইরা শুয়ে পড়েছে। আমিও পর্দার অন্য পাশটায় গিয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমি পর্দা একটু সরাতে ইরার সাথে চোখাচোখি হলো। কি চোরের মতো পর্দা সরালে কেন? আমি আমতা আমতা করে বললাম, না মানে ঘুম আসছিল না তাই। তাই কি? দেখলাম তুমিও কি ঘুমিয়ে পড়েছো নাকি। কেন? না, গল্প করবো ভাবছিলাম। ও, অন্য কিছুর ধান্দা না থাকলেই হয়। অন্য কিছুর ধান্দা মানে? আমাকে দেখে কি তোমার ওই রকম মনে হয়? সন্ধ্যায় বুঝে নিয়েছিলাম তুমি কেমন। আসলে ওই সময়ের জন্য সরি। ইটস ওকে। কি গল্প করবে? তোমার কি ভয় করছে না, একটা অপরিচিত ছেলের সাথে একটা রুমে একা থাকছো? না। কেন? আমি যদি তোমার সাথে অসভ্যতা করি তাহলে? তোমাকে ওই রকম মনে হয় না। কেন? জানি না। বলে লজ্জা পেলো। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো, কালকে অফিসে যেতে হবে। ঘুমানোর চেষ্টা করলাম, কখন ঘুমিয়েছি মনেই নেই। সকালে। এই উঠো। নিশ্চুপ। এই এই হুম। উঠেন, নাস্তা বানাতে হবে, খেয়ে অফিসে যেতে হবে। আমি ইরার হাত আমার মাথার নিচে দিয়ে জড়িয়ে ধরে বললাম, আম্মু ডেকো না তো। এই ছাড়েন, ছাড়েন বলছি। ইরার চিৎকারের শব্দ শুনে লাফ মেরে উঠলাম। ইরার হাত ছেড়ে দিলাম। এই খবিশ, আপনি আমার হাত ধরলেন কেন? সরি, আসলে ঘুমের মধ্যে আম্মু মনে করে হাত ধরে নিয়েছিলাম। আমি কি তোমার আম্মু নাকি? আরে এই কদিন তো আম্মুই ডাকে, তাই আম্মু মনে করে আর হাত ধরেছি। কি এমন করলাম? কি করলে মানে? আরে কাল সন্ধ্যায় তো পাপ্পিও দিলে, এখন হাত ধরলে আর কি হবে? ইরা রেগে কিছুই বললো না। নাস্তা তৈরি করতে হবে, অফিসে যেতে হবে নাকি? তো নাস্তা বানাও না। কি কথা ছিল? যা করব দুজন মিলে করব। আচ্ছা তাহলে চলো, গোসলও দুজনে মিলে করি। ইরার আগে লাল হয়ে বলল, ফাইজলামি করবে না আমার সাথে। আরে চিৎকার করছো কেন? সবাই শুনে ফেলবে তো। আর তোমার সত্যিকারের স্বামী হলে কি তুমি আমাকে দিয়ে নাস্তা বানাতে? না, ঝাড়ু পেটা করতাম। আরে বাবা, বলে কি? তার মানে ইরার সত্যিকারের স্বামী হলে আমার ঝাড়ু পেটা করতো? এমন বউ দরকার নেই বাবা, কি দাজ্জাল মেয়ে।
কি হলো, কি ভাবছো? ভাবছি তোমার স্বামী যে হবে তার উপর কড়া খবর আছে। সেটা আমার স্বামী ভাববে, আপনার ভাবতে হবে না। না, ভাবছিলাম আর কি যদি ভবিষ্যতে তোমার স্বামী হই। ইরা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আরে আসছি তো, ফ্রেশ হয়ে আসি। ইরা কিছুই বলল না, হন হন করে চলে গেল। আমি গান গেয়ে ফ্রেশ হতে লাগলাম। দরজার দিকে তাকিয়ে দেখি ইরা দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টি নিয়ে। আপনার ফ্রেশও হয়নি? এই তো আর মাত্র আধা ঘন্টা। চুপ, চলেন। আমিও ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। আমি চেয়ারে বসে গান গাইছি। এই বাটিটা ধুয়ে আনেন। কেন, তুমি পারো না? চুপচাপ নিয়ে আসেন, না হয় নাস্তা বানাবো না। আরে কি করা, খুদাকে ব্ল্যাকমেল করছে। তাই বাটি ধুয়ে আনলাম। দুটো চামচ ধুয়ে আনো, একটা কাটো, ওটা কাটো, আমি তো শেষ। এই মেয়ে তো একটা সত্যিকারের বজ্জাত। নাস্তা বানানো শেষ, টেবিলে আমি আর ইরা খেতে বসলাম। নাস্তা কেমন হলো? ভালো। শুধু ভালো? এটা হওয়ারই কথা। আমি একা নাস্তা তৈরি করলে আরো ভালো হতো। এই যে আমি সাহায্য করায় শুধু ভালোটাই হয়েছে, না হয় তোমার মতোই খারাপ আর বজ্জাত হতো। এই আমি খারাপ বজ্জাত থাকবো না আর আপনার সাথে। বলে উঠে চলে যাচ্ছিল, আমি ইরার হাত ধরে ফেললাম। আরে কি করছেন? তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ যেও না। চুপ, কিসের বউ? আচ্ছা যাও, আর বউ ডাকবো না, আন্টি ডাকবো। কি? আমার মাথা গরম করবেন না বলে দিলাম। আমি আবার কি করলাম? আমাকে দেখে কি আপনার আন্টি মনে হয়? লাগে তো বাড়িওয়ালির আন্টির মতোই লাগে। কি এত বড় সাহস? আমি ওই বাড়িওয়ালি বুড়ি পেতনি তার মতো? হ্যাঁ, তোমাকে ওই রকমই তো লাগে। কি? জোরে জোরে কান্না আরম্ভ করলো। আমি কানে আঙুল চেপে বললাম, আরে এত জোরে চিৎকার করছো কেন? আরে কি হলো, কাদার কি আছে? আপনি একটা খবিশ, গরু, ছাগল, ভেড়া, খরগোশ, ব্লা ব্লা ব্লা। ও আর কি? আর আর আপনি বাড়িওয়ালা টাকলো। আসলে আমাদের বাড়িওয়ালার টাকলা? কি এত বড় অপমান, আমি টাকলু? তুমি তো বাড়িওয়ালার পেতনি। বললেই হলো। অতপর ঝগড়া চলতে থাকলো। ঝগড়া শেষে নাস্তা করলাম। নাস্তা করে আমি বিছানায় শুয়ে আছি। কি আপনি অফিসে যাবেন না? হ্যাঁ যাবো তো। তাহলে রেডি হচ্ছেন না কেন? এত কেয়ার নিচ্ছ কেন? সত্যি সত্যি আমি তোমার স্বামী নাকি? স্বামী হলে না লাঠি দিয়ে অফিসে পাঠাতাম। আবারও টাস্কি। এটা মেয়ে না ধানি লঙ্কা, নিজের স্বামীকে লাথি দিয়ে অফিসে পাঠাবে? এরকম মেয়ে আমি জীবনে একটাও দেখিনি। কি ঝাঁজ রে বাবা, একদম মহারানী ভিক্টোরিয়া, তবে কিউট বটে। এই কি ভাবছেন? তাড়াতাড়ি রেডি হও, না হয় তোমাকেও না পরেরটুকু বলার আগেই বলল। না, রেডি হচ্ছি, রুম থেকে বের হচ্ছি, আর মনে মনে বলছি মহারানী ভিক্টোরিয়া একটা। কিছু বললেন? আমি তো টাস্কি। হায় হায়, ও শুনলো কি করে? মনে হয় জোরে বলে ফেলেছি। না কই, কিছু না তো। কিছু না থাকলেই হলো। যান তাড়াতাড়ি রেডি হও। মনে মনে ইরার 14 গোষ্ঠী উদ্ধার করে রেডি হলাম, কিন্তু বিপত্তি ঘটলো। আমি তো টাই বাঁধতে জানি না। এই যাক, এখন কি করি? আমি মন খারাপ করে রুমে গিয়ে বসে আছি। ইরা রুমে আসলো, ও রেডি হয়ে গেছে, বেশ সুন্দরই লাগছে। কোমরে হাত দিয়ে বলল, আপনি এখানে বসে কি করেন? চলেন। তুমি যাও, আমি পরে যাব। পরে মানে এখনই চলেন। আরে বললাম তো পরে যাব। কি হয়েছে? টাই বাঁধতে পারি না। মানে তাহলে আগে বাঁধতেন কি করে? আগে কখনো বাঁধিনি তো। মানে? আগে তো হুক লাগিয়ে যেতাম তো। হুক আলাটা আনতে ভুলেই গেছি। আচ্ছা এখন টাই বাঁধেন আর যান। আরে এত সময় কি বকলাম? মানে? টাই বাঁধতে পারি না তো। উফ, এদিকে দেন। আমি খুশিতে ইরার দিকে টাইটা এগিয়ে দিলাম। কি হলো, মাথা এত উঁচু করতেছেন কেন? কই না তো, তুমিই তো নাগাল পাচ্ছ না। এক কাজ করো, আমার পায়ের উপর উঠো, তারপর টাই বেঁধে দাও। আউ ওমা গো, ইরা হাসতে হাসতে বলল। কি হলো? আরে তুমি আমার পায়ে, আমাকে কিছু বলতে না দিয়ে ইরা বলল, এমা তুমিই না বললে তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিতে। তাই বলে জুতা নিয়ে উঠবে নাকি? আমার কি ব্যথা লাগে না? তাহলে কিভাবে উঠবো? কেন, তুমি জানো নাকি? না তো, আমি জানি না। ন্যাকামি করো। উফ, কি ব্যথাটাই না পেলাম। আরে সত্যি জানি না তো। তোমাকে জুতা খুলে খালি পায়ে উঠতে বলেছি। ও তাই বুঝি। হুম। আরেকটা দেব নাকি মাথা নিচু করবে? না, করছি। না বাবা, আগেই কি জোরে দিল একটা, এখন আরেকটা দিলে আমি মরেই যাব। ডাইনি মেয়ে। ইরা আমার টাইটা বেঁধে দিচ্ছে, আমি ইরার দিকে তাকাচ্ছি না। কি হলো, রাগ করছেন? এই কি হলো? কিছু না। বললেন না তো। কি? রাগ করেছো? না। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি ইরার দিকে তাকিয়ে বললাম, এই থাকলাম। খুব ব্যথা লেগেছে? না। মিথ্যে কথা। কিভাবে রাগ ভাঙাবো? যা বলবো তাই দিবে। দিব। একটা চুমু। ইরা অগ্নি দৃষ্টি ফিরে এলো। ইরা ততক্ষণে আমার টাই বেঁধে দিয়েছে। জানতো এখন টাই বাঁধা তো শেষ। দিলে না তো। ইরা জুতো পরতে পরতে বলল, কি দিব? ওই যে ইয়েটা কি আবার? অফিসের সময় হয়ে যাচ্ছে, চলো যান। আগে কিস দিবে, তারপর যাব। যাবেন নাকি চলে যাব? তুমি কিন্তু কথা দিয়েছিলে। কি কথা দিয়েছিলাম? যা চাইবো তা দিবে। কখন? কখন মানে একটু আগেই না বললে?
ও, তখন তো বলেইছিলাম যা চাইবে তা দিব না। মিথ্যে কথা, আমি শুনেছি তুমি বলেছো আমি যা চাইবো তা দিবে। তুমি কি করে শুনবে? মানে? আমি তো মনে মনে বলছিলাম। কি আমি মানি না? কথা যখন দিয়েছো তখন দিতেই হবে। বুঝেছি, আপনি অফিসে যাবেন না। আগে দাও। চোখ বুঝো। আমি খুশি হয়ে চোখ বুঝলাম, অতঃপর একটা শব্দ হলো। আপনারা যা ভাবছেন তার কিছুই হয়নি। দরজায় কড়া নাড়ার শব্দ। বিরক্ত নিয়ে চোখ খুললাম। ইরা হাসছে। কুনুই দিয়ে গুঁতো মেরে দরজা খুলতে চলে গেল। দরজা খুললো, বাড়িওয়ালা পেতনি এসেছে। আরে আন্টি, এত সকালে কোনো সমস্যা? আরে ইরামা, সমস্যা কেন হবে? তোদের জন্য সকালে নাস্তা নিয়ে এলাম। না আন্টি, আমরা খেয়ে নিয়েছি। এমা, কখন? এই তো একটু আগে। তোমরা খাবার কোথায় পেলে? বাইরে থেকে আনিয়েছো তাই না? আমরা থাকতে বাইরে থেকে এনে খেতে হবে কেন? আরে না আন্টি, আমি আর ফয়সাল দুজন মিলে নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। কি ভালো একটা ছেলে, তোমাকে ও কাজ সাহায্য করে। আর আমার স্বামী টাকলু আমার কাজে সাহায্য করা তো দূরের কথা, ও তো আমি কাজ করে ক্লান্ত হয়েছি কিনা সেটাও জিজ্ঞেস করে না। সাথে সাথে আঙ্কেলের আগমন। কি আমি টাকলু তোমার কাজে সাহায্য করি না? না, করো না তো। করি না, করবও না। আমি যে বাজার করে আনি, তুমি কি আমাকে বাজার করতে সাহায্য করো? আমি কেন তোমার বাজার করে সাহায্য করব? তাহলে আমিও করব না। আঙ্কেল ঝগড়া করতে করতে চলে গেলেন। ইরা আন্টি আঙ্কেলের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। আমিও হাসছি। দেখলে আন্টি আমার কেমন প্রশংসা করলেন। ওটা তো তোমাকে পাম দিয়েছেন। আমি টায়ার নাকি যে আমাকে পাম দিতে হবে? তাই তো মনে হয়। তোমাকে আমি কি করবেন? কিছুই করতে পারবে না। পারবো না তাই না? বলে ইরার দিকে এগিয়ে যেতেই ইরা তার জামার থেকে একটা পিন বের করে বলল, কাছে আসার চেষ্টা করবে না, পিন দিয়ে ফুটো করে ফেলবো বললাম। আমি আর ইরার দিকে পা বাড়ালাম না। যান এখন। যাবো তো, তবে তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখোনি। আচ্ছা, তাহলে এদিকে আসেন। ইরা পিন জামায় ঢুকিয়ে দিয়েছে, তাই খুব বেশি হয়ে সামনে যেতেই আমি চোখ বন্ধ করলাম। সাথে সাথে আমি ও মাগো, এটা মাইয়া নাকি ডাকাত? না থুক্কু, ডাকাতিনি। কি বাবু, কেমন লেগেছে? কাদো কাদো হয়ে বললাম আবার, এমন ডাকাত থুক্কু, ডাকাতিনি মেয়ে আমি জীবনেও দেখিনি। খুব ব্যথা পেয়েছেন? সরি, আসলে বুঝতে পারিনি। কাঁদে না সোনা আমার। সরো বলে ধাক্কা দিলাম। প্লিজ রাগ করে না। আসলে বিয়ের আগে ওসব করা ইসলামের দৃষ্টিতে হারাম। তার মানে আমরা বিয়ের পর সব করব? আমরা মানে? আপনাকে কে বিয়ে করবে? কেন আপনি? আরে গাধারাম, ওটা তো উদাহরণ দিলাম। ও এখন তো যান। বের হলাম। রিক্সা ডাক দিয়ে উঠে পড়লাম। রিক্সা চলছে আপন গতিতে। গেলাম আর ভাবতে আসি, অচেনা একটা মেয়ে কোনো সংকোচ ছাড়াই আমার সাথে থাকতেছে। মেয়েটার মাঝে অদ্ভুত একটা মায়া কাজ করতে লেগে আছে। বুঝি না এই মেয়েটির কথা আমি এত ভাবি কেন। ওর মতো একটা মেয়ের কারণে আমার কৈশোরকাল কষ্টে কাটাইতে হয়েছে। আমি তো কোনো মেয়ে সহ্য করতে পারি না, তাহলে ওর সাথে আমি এমন দুষ্টুমির চঞ্চলাচর কাজ করি কেন? তাহলে কি আমি ইরাকে এক রাতের মধ্যেই ভালোবেসে ফেলেছি? মেয়েটা কি সুন্দর, মায়াবী। ও সত্যিই যদি আমার বউ হতো। দেখ, ওর কথা আমি এত ভাবি কেন? এর মাঝে রিক্সাওয়ালা মামা আমাকে নিয়ে অফিসে চলে এলেন। আমি নেমে নতুন অফিসে চলে এলাম। অফিসের ভিতরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে আমার ক্যাবিন দেখিয়ে দিল। ম্যানেজার সাহেব, আমাদের বস এর সাথে তো পরিচয় করিয়ে দিলেন না যে? আসলে ফয়সাল সাহেব, আমাদের অফিসের বস আজ অফিসে আসবে না। তার বাসায় কি যেন প্রবলেম হয়েছে, সে কারণে কাল বস অফিসে আসবে না। সেই সময় আপনার সাথে পরিচয় করে দেবে না। আর ফয়সাল সাহেব, আপনি কাজ করেন, আমি একটু ওই দিকে ঘুরে আসি। ঠিক আছে বলে চলে গেলেন। আমার পাশের কেবিনের কলিগ। হাই, আমি হাসান। আমি ফয়সাল। আজ থেকে মনে হয় জয়েন করলেন? জি। ওহ, ভালোই, আপনার সাথে মাঝে মাঝে কথা হবে না। তা তো অবশ্যই। আচ্ছা ফয়সাল সাহেব, এখন কাজ করি, পরে কথা বলবা না। আচ্ছা ঠিক আছে। আমার তো কাজে মন নাই, খালি ইরার কথা মনে পড়ে। কি করব বুঝতে পারতেছি না। ইরাকে বলে দেব আমি ওকে পছন্দ করে ফেলেছি। 39 বছরের এক বুড়াকে ও জীবনেও মেনে নেবে না। আমি যদি ওকে ভালোবাসার প্রস্তাব দেই, ও যদি সেটা রিজেক্ট করে বাসা থেকে চলে যায়, না এখন করব না। আর ওর সকালের কাণ্ডগুলো খালি মনে পড়তেছে আর হাসতেছি। হঠাৎ কলিগের ডাকে ধ্যান ভাঙলো। কি ব্যাপার ফয়সাল সাহেব, কার কথা ভাবছেন? কার কথা মানে? তাহলে মিট করে হাসছিলেন যে? না কই, সব বুঝি ফয়সাল সাহেব। আমি কিছুই বললাম না। দুপুরে ইরার সাথে কথা বললাম, লাঞ্চ করেছে কিনা জিজ্ঞেস করলাম। অফিসে শেষে বিকেলে রিক্সা করে বাসায় আসতেছি, দেখলাম ইরা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? কোথায় গেছলা? আপনাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? দেখি, সরে বসেন তো। বসে ধুম করে রিক্সায় উঠলো। কি ব্যাপার, ইরা রেগে আছে মনে হয়। এবারও ইরা ব্যাগটা দিয়ে বর্ডার করে দিল। আমি ভয়ে ভয়ে বললাম, ইরা ব্যাগটা। ইরা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, কি? সরানো যায় না? চুপ, ব্যাগে হাত দিবেন না। আমি ধমক খেয়ে আর কিছু বললাম না। রিক্সাওয়ালা মামা হাসছেন। কি হলো মামা, হাসছেন কেন? তোমরা দুজন স্বামী স্ত্রী তাই না? আমি আর ইরা একসাথে বলে উঠলাম হ্যাঁ। না,
রিক্সাওয়ালা মামা হাহা করে হেসে উঠলেন। ওই, আমি আপনার কোন জন্মের বউ? হ্যাঁ বলেন। আরে চিৎকার করছো কেন? চিৎকার করব না তো কি করব? হ্যাঁ, আমি ইরাকে আরও রাগিয়ে তোলার জন্য বললাম, হ্যাঁ মামা আমরা স্বামী স্ত্রী। না আঙ্কেল, আমরা স্বামী স্ত্রী না। হ্যাঁ মামা, আমি ওর স্বামী। না আঙ্কেল। বুঝেছি, তোমরা বাড়িতে ঝগড়া করেছো তাই না? এই তো এটাই, সকালে ঝগড়া করেছি বলে আমার বউটা এখনো রেগে আছে। কখনো না। বুঝেছি মা, আসলে তোমরা তো এখনো ছোট, নতুন বিবাহিতা, এগুলো মাঝে মাঝে হবে। আর আমি তো আমার বউয়ের সাথে ঝগড়া করি, তবে সেটা আনন্দের ঝগড়া, বুকে রাগিয়ে মজা পাওয়া যায়। তবে এসব ছোট ছোট ঝগড়া নিয়ে তোমরা খুব বেশি অভিমান আবার যেন না করো, সেদিকে খেয়াল রেখো। ইরা অন্যদিকে মুখ করে আছে, আমি মুখ চেপে ধরেছি, হাসি আটকাতে পারছি না। হ্যাঁ মামা, আমার বউটা বড্ড অভিমানী। সাথে সাথে ইরার অগ্নি মুখ দর্শন করলাম, আমি ভয় পেয়ে গেলাম। ইরার মুখ লাল হয়ে গেছে, কিছুক্ষণ পর মনে হয় সবুজ হয়ে যাবে। এখন আর বেশি রাগানো যাবে না, না হয় মুখটা ফেটে যাবে। আরে এমন ভাবে তাকিয়ে আছে কেন? আমি আবার কি করলাম? ইরা কিছু না বলে ফুলছে। এটা তো সাপের মতো ফনা তুলতেছে রে বাবা, কেউ আমাকে বাঁচান, এই মায়াকে আর রাগানো যাবে না, না হয় কোন সময় সবল মারবে কে জানে। ইরা জানু বাবু সোনা। ইরা আমার দিকে তাকাতেই ভয় বললাম, আরে বলতে তো দিবে নাকি? পুরোটা বলে ফেলি তারপর থামাইব, বুঝলে? না হয়তো ভয়ে বলতে পারবো না। আমি আবার বলা শুরু করলাম, ইরা বাবু সোনা লক্ষ্মী বউ আমার, রাগ করো না প্লিজ। সারাটা পথে ইরা একটাও কথা বলেনি, গালটা ফুলে বেলুন হয়ে গেছে। তোমাকে না গাল ফুলিয়ে বসে থাকলে খুব সুন্দরই লাগে বউ, গাল দুটো একদম বেলুনের মতো হয়ে যায়। ইরা আমার দিকে তাকালো কিন্তু কিছুই বলল না, আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি রিক্সাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা মামা, তোমার বউ যখন রাগ করে তুমি তখন কিভাবে রাগ ভাঙাও? ওই তো বাসায় গিয়ে জড়িয়ে ধরি, এতেই আমার বউয়ের মন গলে যায়। আমি এই আইডিয়া ব্যবহার করলে কি আমার বউয়ের রাগ ভাঙবে? ইরা চোখ দুটো মনে হয় বেরিয়ে আসবে, এমন ভাবে তাকাচ্ছে। রিক্সাওয়ালা মামা হাসতে হাসতে বললেন, দেখো টেস্ট করে। ওকে তাহলে টেস্ট করে দেখি। আমি ইরার দিকে দুহাত বাড়িয়ে দিতে ইরা চিৎকার দিয়ে বলল, রিক্সা থামান, রিক্সা থামান বলছি। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই ইরা খট করে নেমে হন করে হেঁটে যেতে লাগলো। আমি আর কি করব, রিক্সাওয়ালার ভাড়া ইরার পিছনে দৌড়তে লাগলাম। এই মেয়ে তো দেখি স্পিড রোবট রে বাবা। আমি দৌড়তে নাগাল পাচ্ছি না, অবশেষে পেলাম। ইরার হাত ধরলাম, ঝটকা মেরে সরিয়ে দিল। সরি, আমি ওই সময় দুষ্টুমি করেছিলাম। আরে সরি তো, এই কান ধরলাম না, হলো না, উল্টো মুখ আরও ফুলে যাচ্ছে। কি করি, দূর, বাসার সামনে চলে এসেছি। ইরা হন করে বাসার ভেতরে চলে গেল। হাই করলো কি এখন আঙ্কেল? আন্টি কি বলবে যদি সন্দেহ করে ফেলে? আমিও তাড়াতাড়ি করে হেঁটে বাসায় ঢুকলাম। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাসায় ঢুকতেই দেখি যা ভেবেছিলাম তাই, আঙ্কেল আন্টি ইরার চলে যাওয়ার দেখছেন। ইরা উপরতলায় উঠেই ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে বাবা, ইরা এভাবে চলে গেল কেন? এবার কি বলি, পড়লাম মাইনকা চিপায়, কি উত্তর দেই। বাড়িওয়ালা আঙ্কেল বললেন, কি হলো বলছো না যে? সাথে সাথে আন্টির পুনরায় জবাব। এই তুমি চুপ করবে, বাবা বলো কি হয়েছে? আন্টির ঝাড়ি খেয়ে আঙ্কেল নিশ্চুপ। আসলে আন্টি আমার কথা অর্ধেকই রয়ে গেল। আন্টি আমার কথা আটকিয়ে দিয়ে বললেন, ঝগড়া করেছো তাই না? কারেক্ট। আসলে আমি অন্য একটা মেয়ের দিকে তাকিয়ে দেখছিলাম যে কি পরিমাণ ময়দা আর আটা দিয়ে সুন্দরী হয়েছে, আর আমার বউ এমনিতেই সুন্দরী। আর ওই সময় ওই বজ্জাত মেয়েটা আমার চোখে টিপে দেয়, আর সেটা ইরা দেখে ফেলে। সেই নিয়ে ঝগড়া করে আমার সাথে সারাটা পথ কথা বলেনি। ও এটা ঠিক হয়ে যাবে, তুমি উপরে যাও। আন্টি, ফান্দে পড়িয়া বাবা কান্দে, সেটা আজই বুঝলাম। খুব জোর বাঁচলাম বাবা, বিড়বিড় করে বললাম। কিছু বলবে? আরে এই টাকলা বেটা শুনলো কি করে? আমি তো আস্তে আস্তে বললাম, না কই কিছু না তো। কিছু না হলেই হলো। একটা কথা বলি। বলো। আপনি তো টাকলু, টাক সমাধানে যান না কেন? ওরা আপনার টাক সমাধান করে দিবে। আঙ্কেল হুঙ্কার দিয়ে উঠলেন। কি? এতে চিৎকার করার কি আছে? ও তো ঠিকই বলেছে। এই ফাঁকে আমি দিলাম দৌড়। উপরে উঠে দরজা নক করতেই খুলে গেল। তার মানে ইরা আগে দরজা লক করেনি। হাই এগুলো কি? আমার সব কাপড় মাটিতে পড়ে আছে কেন? সারা ঘর এলোমেলো আমার কাপড় দিয়ে। এগুলো নিশ্চয় ইরার কাজ। আমি বেডরুমে গিয়ে দেখলাম ইরা বসে বসে আপেল খাচ্ছে। এই আমার কাপড়গুলো মাটিতে পড়ে আছে কেন? ইরা কোনো কথা বলছে না, সে তো তার মতো আপেল খাচ্ছে। এই কথা কানে যায় না? ইরা, এই মেয়ে কানে কম শোনো নাকি? আমার কাপড়গুলো এভাবে ফেলে রেখেছো কেন? বেশ করেছি। বললেই হলো, কাপড়গুলো তুলে আলমারিতে রাখো। পারবো না। পারতে হবে। না পারলে কি করবে? কি করবে তুমি? দেখবে কি করব। কি দেখাবে? আমি তোমার বউ? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে প্র্যাকটিস করবে তাই না? দেখাচ্ছি মজা।
ইরা বালিশ দিয়ে আমাকে মারতে শুরু করলো, খুনসুটি, ঝগড়া, অভিমান ইত্যাদির মাধ্যমে। আমি আর ইরা স্বামী স্ত্রীর মতোই, বাড়িওয়ালি কিছুই বুঝতে পারিনি এখনো। আমি আর ইরা দুজনে মিলেই এখন ঘরের সব কাজ করি, মাঝে মাঝে ঘুরে বেড়াই। আজ আমার জ্বর হয়েছিল, তখন ইরা সারা রাত আমার সেবা করেছে। আমি ইরার উপর দুর্বল হয়ে পড়েছি, এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। শুনছেন? কি? আমার কাপড়গুলো ভুল করে বাইরে রেখে চলে এসেছি, প্লিজ একটু সাহায্য করো। আমি কাপড়গুলো নিয়ে, এই নাও। ইরা বাথরুম থেকে হাত বাড়ালো, আমি ওর হাতে কাপড়গুলো দিয়ে দিলাম আর সাথে সাথে ইরার হাত ধরে নিলাম। এই কি করছো? হাত ছাড়ো। গোসলের সময় তোমাকে দেখতে কেমন লাগে একবার দেখতে চাই, প্লিজ। কি খবিস তোর, আমার হাত ছাড়েন। না, ছাড়বো না। আচ্ছা, আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব, এখন ছেড়ে দেন প্লিজ। কোন ইচ্ছে? পায়ের উপর উঠে টাই বেঁধে দিব। রিয়েলি? রিয়েলি। থ্যাংক ইউ বলে ইরার হাতে একটা চুমু দিলাম। কিছুক্ষণ পর ইরা গোসল করে বের হলো, আমি অপলকে তাকিয়ে আছি। কি দেখছেন মিস্টার? কই কিছু না তো। না হলেই ভালো। আচ্ছা, এখন টাইটা বেঁধে দাও। ইরা খালি পায়ে আমার পায়ের উপর উঠলো, আমি শিহরিত হলাম। এই প্রথম ইরা খালি পায়ে আমার পায়ের উপর ভর দিয়ে টাই বেঁধে দিচ্ছে। আমি ইরাকে ধরে রেখেছি, কি নরম। আমি ইরার উষ্ণতায় ডুবে যাচ্ছি। কেমন ফিল হচ্ছে? একটুও না। মিথ্যে কথা। মিথ্যে হবে কেন? আমার প্রতি একটু ফিল হয় না তোমার? না। ও, তাহলে আমি একটা কিস করি, দেখি তোমার ফিল হয় কিনা। ইরা কিছুক্ষণ ভাবলো, নিজের কথায় নিজেই ফেসে গেল। বুঝেছি, আমার প্রতি ফিল আছে তোমার। আমি ছেড়ে দিলাম ইরাকে। ওই হ্যালো, কিস দিয়ে দাও। না, আমি বুঝে ফেলেছি আমার প্রতি তোমার ফিল আছে। আরে দিয়ে দাও। আমি ইরার মুখের দিকে এগিয়ে নিলাম। ইরা চোখ বন্ধ করে ফেললো। না, বুঝে নিয়েছি। আরে দিয়ে দাও। আমি আবার ইরার মুখের সামনে মুখ নিলাম। ইরা একটু একটু কাঁপছে। আমি আবার মুখ পিছনে নিয়ে গেলাম। তুমি মনে হয় ভয় পাচ্ছ। আরে ধুর, লাগবে না বলে ইরা চলে যাচ্ছিল। আমি টান মেরে জোরে চেপে ধরলাম। ইরা হাত দুটো শক্ত করে রেখেছে। আমি আমার মুখ ইরার ঠোঁটের দিকে এগিয়ে নিলাম। ইরার চোখে কিছুটা পানি, ভয় পাচ্ছে। ইরার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিলাম। 1 মিনিট পর কি ফিল হলো? ইরা মাথা নাড়িয়ে না সূচক জানালো। আমি হেসে বললাম, আমি জানি তুমি ফিল করেছো। মোটেও না। তাহলে হাত এত শক্ত করে রেখেছো কেন? আমার কথা শুনে ইরা হাত ইজি করে নিল। কই না তো, আমি হাসলাম। তার মানে তুমি তোমার কথাটাই সত্য বলতে যাচ্ছ? মানে তুমি বলতে যাচ্ছ আমার কিসে তোমার কোনো ফিল হয়নি? হ্যাঁ, হয়নি। ও ভালো, তবে মিথ্যে কথা বলা কিন্তু ঠিক না। আমি মিথ্যে কথা বলিনি। ওকে, আমি এখন যাই। একটু তাড়াতাড়ি আইসেন। চেষ্টা করব বলে অফিসের জন্য বের হয়ে পড়লাম। অফিসে যাওয়ার পর অফিসের কাজ করতেছি, এমন সময় স্যার, ম্যাডাম আপনাকে তার কেবিনে দেখা করতে বলেছে। ঠিক আছে, কাজটা করে যাচ্ছি। কাজ শেষ করে ম্যাডামের ক্যাবিনের সামনে গিয়ে নক করলাম। দেখি ম্যাম উল্টো পথে কার সাথে যেন মোবাইলে কথা বলতেছে। ম্যাম, আসতে পারি? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো যেন 1000 বছর ধরে এই কণ্ঠটাকে আমি চিনি। মোবাইলে কথা শেষ করে যেই ম্যাম আমার সামনে ঘুরে বসলো, তাকে দেখে মনে হলো যেন আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, মনে হয় সে রোবট হয়ে গেছে। আপনারা ভাবতেছেন কাকে দেখে আমার এই অবস্থা? সে আর কেউ নয়, স্বয়ং তামান্না। রুমটা পুরোই স্তব্ধ হয়ে গেল। এটা কোনো সময় কল্পনা করতে পারি নাই। মনের ভেতরে কষ্টগুলো আবারও লাড়া দিয়ে জেগে উঠল। যার কারণে আজ আমার এই অবস্থা। আজ সে আমার সামনে। কি করব আমি? চলে যাব না থাকবো? কষ্টগুলো চাপা দিয়ে অভিমানী অবসরণী কণ্ঠে বললাম, ম্যাম আমাকে ডেকেছেন? আমার কথা শুনে সে সঙ্গে সঙ্গে ক্যাবিন থেকে বেরিয়ে দৌড়িয়ে আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে থাকলো। তুমি কেমন আছো? তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো, তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি চলে যাবার পর আমি তোমার জন্য প্রতি রাত কান্না করেছি। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তোর সত্য না জেনে তোমাকে ভুল বুঝলাম। আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, দেখেন, আমার জীবনে অতীতে যা ঘটে গিয়েছে আমি সব ভুলে গেছি। আর তাছাড়া আমার এখন একটা ভবিষ্যৎ আছে। আমি এখন একা চলতে শিখে গেছি। আর আমাকে দয়া করে মনে করিয়ে দেবেন না, তামান্না আমার কাছ থেকে এই কথা মনে হয় আশা করেনি। তাই তামান্না আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আর 2 চোখ বেয়ে পানি পড়ছে। আমি চাই না যে আপনি আমার জীবনের অতীতের কষ্টগুলোকে আবার মনে করিয়ে দেন। আপনার ওই দিনের ঘটনার পরে তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা হয়। আপনার কথা মনে পড়লে আমার প্রচণ্ড রকমের রাগ হয়। আর আপনার জন্য আমি আমার বাবা মা আমাকে ভুল বুঝলো আর আমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই আপনাকে আমার একদম সহ্য হয় না। তামান্না নীরব হয়ে শুধু কান্না করেই যাচ্ছে। আমি কি দোষ করেছিলাম যার ফলে আমাকে আমার বাবা মার কাছে অপরাধী বানিয়ে দিলেন? আমার জীবন কি কষ্টের মাঝে ফেলে দিলেন? একটাবার যদি আমার কথা শুনতেন তাহলে আর আমাকে মরার এই অবস্থায় থাকতে হতো না। আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আপনাকে ভালোবাসা। আপনাকে ভালোবাসি বলে আপনার বাবাকে নিজের রক্ত দিয়ে বাঁচালাম এবং নিজের বাবার লকার থেকে টাকা নিয়ে আপনার বাবাকে বাঁচালাম। আর তার পুরস্কার স্বরূপ পেলাম শুধু আপনার জন্য নিজের পরিবারের কাছে অবহেলা, চোর অপরাধী। তার চেয়ে বড় কষ্ট পেয়েছি জানেন, যখন খাওয়ার সময় নিজের মা খাবার প্লেট ফেলে দেয়।
তার চেয়ে দুনিয়ার কষ্টের কিছু আসেনি, শুধুমাত্র আপনার জন্য। আগে যদি জানতাম আপনাকে ভালোবাসার প্রতিদান আমাকে এইভাবে দিবেন, তাহলে জীবনেও আপনাকে ভালোবাসতাম তো দূরের কথা, আপনাকে দেখলে অন্যদিকে যেতাম। আমার উপর এত অভিমান যে আমি চলে যাওয়ার পর সাথে সাথে বিয়ে করে নিলেন। আমার মুখের একবার সত্যটা জানলে কি হতো? তামান্না নীরব হয়ে শুধু কান্না করেই বলল, আমি তো সত্যটা জানতাম না। তোমাকে সেই সময় দেখে ভেবেছিলাম যে আব্বু সেই সময় তোমাকে থাপ্পড় দিয়েছিল আর খারাপ কথা বলেছিল বলে মনে করেছিলাম তুমি আব্বুকে অ্যাক্সিডেন্ট করিয়েছো। নিজের ভালোবাসার উপর এই ভরসা ছিল আপনার যে নিজের চাইতে যাকে ভালোবেসেছিলে তার একটা কথা না শুনে তাকে এমন অপবাদ দিলেন, যার কারণে আমার কৈশোর এত কষ্টে কাটাতে হলো। তামান্না শুধু কান্না করেই যাচ্ছে, চোখের পানি মুছে তার সাথে আর কোনো কথা না বলে অফিস থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় এসে আনমনাভাবে হাঁটতেছি আর পেছনের কথা ভেবে হাসতেছি, যার কারণে আমার এত কিছু হলো। সে নিজেই আমার চলে যাওয়ার পর বিয়ে করলো রাগ দেখিয়ে। হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম। রুমের কাছে গিয়ে কলিং বেল দেওয়ার পর যখন দরজা খুললো আমি তো অবাক। ইরা আজ শাড়ি পরেছে, কিন্তু সেই দিকে খেয়াল করলাম না। আজকে যার সাথে দেখা হলো তার ঘটনাগুলো খালি মনে পড়ছে। তাই সোজাসুজি রুমে ঢুকে বাথরুমে গিয়ে ঝর্ণার পানি ছেড়ে দিয়ে পেছনের কথা মনে করতেছি আর চোখের পানি অনায়াসে ফেলতেছি। আমার আবার কারো উপর রাগ উঠলে সোজাসুজি বাথরুমে গিয়ে ঝর্ণার পানি দিয়ে গোসল করা, রাগ না কমা পর্যন্ত গোসল করতেই থাকি। আজকেও তার ব্যতিক্রম হলো না। আজকের অভিমানটা কমতে অনেক সময় লাগলো। গোসল শেষ করে না খেয়ে খাটে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। ফ্রেশ হয়ে ইরার কাছে গিয়ে দেখি ইরা বেলকনির পাশে বসে বেজার হয়ে বসে আছে। ইরা এইখানে কি করো? আপনি সকালে এসে আমার সাথে একটাও কথা বললেন না কেন? আসলে অফিসে একজনকে দেখে মাথায় রাগ উঠে গেছিল, তাই তোমার সাথে কথা বলি নাই বউ, বুঝছো? বুঝেছি। তাহলে আবার মন খারাপ করে বসে আছো কেন? কি হলো, কথা বলো না কেন? কি হলো, কথা বলছো না কেন? ইরা আমার রেগে যাওয়া দেখে ভয় বলল, আর যখন আপনি বাসা এসে ঘুমিয়েছিলেন তখন আমি একটু দোকানে গেছিলাম। দোকান থেকে যখন বাসায় ফিরছিলাম তখন কয়েকটি ছেলে আমাকে বাজে বাজে কথা বলেছে। আমার প্রচণ্ড রাগ হলো। ওই ছেলেদের একদিন কি আমার একদিন। মাথা ঠান্ডা করলাম। এই জন্য তুমি রাগ করে আছো? তুমি না সাহসী মেয়ে, তাহলে ভয় পাও কেন? আমাকে পচাচ্ছ? আরে না, পচাবো কেন? ইরা আর কিছু বললো না। এখন চলো আমার সাথে। কোথায় যাব? ওই ছেলেদের কাছে। ওরা যদি আবার কিছু বলে? আমি থাকতে ওই ছেলেরা কিছু বলতেই পারবে না। ও আচ্ছা, বডিগার্ড? কি আমি বডিগার্ড? আরে না, আপনাকে বলিনি। আচ্ছা, এখন আমি রেডি হই, রুম থেকে যাও। কেন? থাকলে কি কোনো অসুবিধা? ইরা চোখ বড় বড় করে বললো। ফাজলামি করবেন একদম। ওকে যাচ্ছি রে বাবা। ইরা চারদিক তাকাচ্ছে। কি খুঁজছো? তোমার বাবাকে। মানে? আরে এই যে বললে যাচ্ছি রে বাবা। আমি হেসে ফেললাম। কি ফাজিল মেয়ে, আমি তোমাকে বলছি। আমি কি আপনার বাবা নাকি? ওকে সরি বউ, এখন যাচ্ছি বউ। আমি আপনার বউ? আমি ইরার মুখ চেপে ধরলাম। হ্যাঁ, তুমি তো আমার বউই। ইরাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। বেশ কিছুক্ষণ পর ইরা এখনো বের হলো না। ইরা হলো তোমার? হ্যাঁ, আসছি। কিছুক্ষণ পর ইরা বের হলো। চলো। আমি মাথা নাড়ালাম। রিক্সা করে যাচ্ছি, প্রতিদিন রিক্সা করে যাই, তবে মাঝখানে অবশ্য বর্ডারটা আছে। ওই ব্যাগটা আমি হাতের কাছে পেলে ছিঁড়ে টুকরো টুকরো করব। কিছু পথ যাওয়ার পর রিক্সার চাকা পড়লো রাস্তায় একটা গর্তে। অমনি ইরার ধপাস, আরে নিচে পড়ে আমার বুকে। আমি কেঁপে উঠলাম। ইরার গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছিল। আমি প্রতিটা নিঃশ্বাসে কেঁপে উঠছিলাম। আমি আলতো করে আমার হাত ইরার মাথার লম্বা কেশে ছুঁয়ে দিলাম। ইরা আমার দিকে তাকাতে খানিক লজ্জা পেল। তাড়াতাড়ি মাথা তুলে অন্যদিকে মুখ ঘুরে নিল। আমিও আর কিছু বললাম না। অনেকটা পথ এগিয়ে গেছি। ইরা কথা বলছে না। ইরা, কোন ছেলেরা তোমাকে ডিস্টার্ব করেছিল? আরো সামনে যেতে ইরা দুটো ছেলের দিকে ইঙ্গিত দিয়ে বলল, ওই তো ওরা। আমি রিক্সা থেকে নেমে ছেলেগুলোর কাছে গেলাম। কাছে গিয়ে দুজনের সাথে 6-7 জন হবে, বন্ধু হবে। আমি ভাবতেছি ওদের সাথে তো আমি পারবো না। আর ইরাকে যেভাবে নিয়ে আইলাম, ওদের কিছু না করলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই একটা বুদ্ধি আনলাম। ওদের কাছে গিয়ে, কি ভাই, আপনারা আমার বউয়ের সাথে ফাইজলামি করেন কেন? কে আপনার বউ? ওই যে রিক্সায় দেখছেন না একটা মেয়েকে। আরে আপনার বউ আর বোন যাই হোক না কেন, আর একটা ছেলে প্রথম ছেলেটাকে আটকে দিয়ে বলল, মালটা যেমন সুন্দর তেমনই হেব্বি। আমি হাত মুঠো করে আমার মাথায় রক্ত ও হার্টবিট বেড়ে গেছে। নিজেকে থামিয়ে রাখলাম। ভাবলাম ছেলেগুলোকে একটু বাজিয়ে নেই, তাদের সাথে একটু কমেডি করলে ভালোই হয়। আরে ভাই, মালটা বাইরে ঠিকই সুন্দর, কিন্তু ছেলেগুলোর আমার কথার আশ্চর্য এর সপ্তম আকাশে চড়ে বসলো। কিন্তু কি? একই সুরে দুজনেই। আমি হাসি চেপে রাখলাম। বেচারারা যে মুখ বানিয়েছে তাতে হাসারই কথা, আপনাদের বলার প্রয়োজন নেই। আরে মিয়া তাড়াতাড়ি বলেন। আমি কাদার ভঙ্গিতে বললাম, না ভাই, কি আর বলবো। আরে ভাই তাড়াতাড়ি বলেন, আপনার পায়ে পড়ি। দাঁড়ান, আমি একটু কেঁদে নেই। অন্যদিকে মুখ ঘুরিয়ে আমি মুখ টিপে হাসি দিলাম।
আবার তাদের দিকে ঘুরে, এটা মেয়ে না ভাই। হ্যাঁ তাহলে কি? দুজনেই একসাথে হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে। পুরুষও না, ছেলেগুলা শেষ, কেঁদে ফেলবো এমন অবস্থা। তাহলে কি ভাই? হাফ মেয়ে হাফ ছেলে। মানে হিজড়া? আমি কেঁদে কেঁদে মাথা কাত করলাম, ছেলেগুলো কেঁদে দিল। ভাইয়া এমন একটা সুন্দরী মেয়ে, হ্যাঁ ভাই। সমস্যা নেই। আমি সাথে সাথে বললাম, ভাই মেয়েটা দূর, ওই আমার বউ থুক্কু হিজড়াটার এইডস রোগ আছে। কি? হ্যাঁ, কেঁদে কেঁদে। তাহলে আপনি বিয়ে করলেন কেন? এই তো গুড পয়েন্ট, ফেসে গেলাম। এখন কি বলি? ভাই বিয়ে করেছি কি শখে? মানে হলো ওর ভাই জার্ব আর হাফ মেয়ে হাফ ছেলেদের চিনেন, গায়ে পড়ার স্বভাব। আর ওই মেয়ে আমাকেই পছন্দ করেছে, যার কারণে আমি বলার আগেই একটা ছেলে বলল। যার কারণে ওর ভাই আপনার সাথেই ওনার বিয়ে দিয়েছেন জোর করে? আমি ইমোশনাল হয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বললাম, হরে ভাই, তিনজনই কাঁদছি, আমার হাসিতে পেট ফেটে যাচ্ছে। একটা ছেলে বলল, ভাই আপনাকে দেখে তো মনে হয় না উনি হাফ মহিলা আর হাফ পুরুষ। আরে ভাই, আসলে ওর আচার আচরণ ওরকম না, শুধু একটা জিনিসই। দুজনেই বলে উঠল, দুজনেই কাঁদছি। কখনোই ওর সামনে এটা প্রকাশ করবে না, যদি করো তাহলে ভাবি বলে ডাকবে, কেমন? অতঃপর অনেক কিছু বুঝিয়ে রিক্সায় আসলাম। কি বললো ওরা? না কিছু না, এমনি বুঝিয়ে আসলাম। ও আচ্ছা তুমি বাসায় যাও, আমার একটা কাজ আছে। আমার না একটু শপিং করতে যেতে হবে। আচ্ছা, শপিং করে তাড়াতাড়ি বাসায় যেও। আপনিও আইসেন। ইরাকে রিক্সায় উঠিয়ে দিলাম। সন্ধ্যার সময় রুমে যেতেই দেখি ইরা বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়ার সাথে সাথে, আরে কি হলো? তুমি ওই ছেলেদের কি বলেছো? কেন? ওই ছেলেগুলো আমাকে ভাবি ডাকলো কেন? আমি কি জানি? এই একদম মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বলছি না তো। তাহলে ওরা যে বললো তুমি বলেছো? ইরাকে আটকে দিয়ে আমি বললাম, আমি কি বলছি? আরে তোতলাচ্ছেন কেন? কই না তো, ওরা কি বলেছে? বলেছে আমি নাকি আপনার বউ। আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম, হ্যাঁ বলেছি তো। আমি কি আপনার বউ নাকি যে সবাইকে এটা বলে বেড়াতে হবে? হ্যাঁ বউই তো। আপনার বউ হতে আমার বই গেছে। ভেংচি কেটে বলে চলে যাচ্ছিল। আমি ইরাকে ঠান মেরে বুকে নিয়ে এলাম। কেন, বউ হলে কোনো সমস্যা? আরে ছাড়েন, ফাজলামি কইরো না। বউয়ের সাথে ফাজলামি করব না তো কার সাথে করব? ছাড়েন, আমার কাজ আছে। ছেড়ে দিলাম। এক সপ্তাহ ধরে অফিসে যায় না, ভাবতেছি এক সময় অফিসে গিয়ে রিজাইন লেটারটা দিয়ে আসবো। এভাবেই কাটতেছিল আমার দিন। এক রাতে আমি বসে বসে ল্যাপটপে কাজ করছিলাম, আর ইরা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নি? মনে মনে বললাম, তুমিই তো আমার সেকেন্ড হ্যান্ড গার্লফ্রেন্ড। কি হলো, বলছেন না কেন? হ্যাঁ আছে তো, আর আজকেই হলো। আমি জানতাম আপনার আছে। আরে এটা তোমাকে কে বললো? আপনার কথাই বোঝা যাচ্ছে। তুমি কি জেলাস ফিল করছো? ইরা একটু স্বাভাবিক হয়ে বলল। জেলাস হবো কেন? ও জেলাস না হয় ভালো, আর আমার গার্লফ্রেন্ড যা সুন্দর, জেলাস হওয়ারই কথা। ইরার আগে জ্বলছে, তবে মুখে কিছু বলছে না। আর আমার গার্লফ্রেন্ড আমাকে ফিল করে, ও তোমার মতো না। মানে তোমাকে কিস করলে তো তোমার আমার প্রতি কোনো ফিলই হয় না, কিন্তু ওকে আমার প্রতি ফিল হয়। ইরা চোখ বড় বড় করে বলল, কি? হ্যাঁ। তার মানে আপনি কিস করেছেন? আমি লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ। ইউ চিটার। এই বলে আমাকে বালিশ দিয়ে মারতে শুরু করলো। আরে এখানে চিটারের কি হলো? ইরা মায়ের বন্ধ করে দিয়ে বলল, না কিছু না, আপনি যে আমার সাথে আছেন সে এতে সন্দেহ করবে না তো? ও তোমার মতো না। মানে? তুমি হলে তো সন্দেহ করতে, কিন্তু সে খুব ভালো, ও আমাকে বিশ্বাস করে, সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালোই, একদিনেই চিনে নিলেন। হ্যাঁ, মানুষকে প্রথম দেখায় চেনা যায়। যেমন তোমাকে দেখে আমি প্রথমেই বুঝে নিয়েছিলাম তুমি ঝগড়াটে। কি আমি ঝগড়াটে? হ্যাঁ ঝগড়াটেই তো। দাঁড়ান দেখাচ্ছি। অতঃপর দৌড় আরম্ভ। অর্ধেক দৌড়ে থেমে গেলাম। ভাবি ফোন দিয়েছে, ইরা আমাকে মারতে শুরু করলো। ইরা এখন ফাজলামি করো না তো, আমার জান ফোন করেছে। ইরা থেমে গেল, কেঁদে দিবে বোধ হয়। আমি বারান্দায় চলে গেলাম। হ্যালো, কেমন আছো বাবু? আধ ঘন্টা কথা বলার পর বারান্দা থেকে রুমে এসে দেখলাম ইরা মুখ ভার করে বসে আছে। কথা শেষ? আমার জানের জন্য কিছু জিনিস কিনতে হবে, তাই আমার সাথে তুমিও যাবা। কেননা আর 2 দিন পর ইরার জন্মদিন, ওর জন্মদিনে ওকে প্রপোজ করব, তাই আগে থেকেই কিছু জিনিস কিনবো। তাই ও ভালো, তোমাকে আমার সাথে যেতে হবে। আমি গিয়ে কি করব? তোমাকে যেতে হবে, ব্যাস। শুনেন, আমি আর কিছু বলতে দিলাম না। রাতে না খেয়ে ইরা শুয়ে পড়লো। ইরা এই ইরা চোখ খুললো। চোখগুলো লাল আর ফুলে গেছে। খেয়ে নাও, তোমার আর শরীর খারাপ নাকি? না খাবো না। আরে খেয়ে নাও। খাবো না বললাম তো। খেতে হবে, আমি জোর করে খাইয়ে দিচ্ছি। ইরা আমার দিকে তাকাচ্ছেই না। পরের দিন ইরাকে নিয়ে শপিং এ গিয়ে ইরার জন্য শাড়ি কিনলাম, আরো অনেক কিছু। শুধু ওকে বলেছি আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছি, ওকে সারপ্রাইজ দিব বলে কিছু বলি নাই। ইরা কিছু বলতে পারছে না। সারাদিন নিতুর কথা বলতাছি, কল্পনার নাম, মিথ্যা গার্লফ্রেন্ডের নাম। হাত ধরে ঘুরলাম আর ইরা লুচির মতো ফুলছিল। একটা রিক্সা নিয়ে আমি আর ইরা বাসায় ফিরছি। আজ এই জিনিসগুলো পড়লে ওকে
পরি পরি লাগবে, তাই না? হ্যাঁ। মন খারাপ নাকি তোমার? না। বাসায় ফিরলাম, ইরা এখন প্রায় রাত জেগে থাকে। আমি পর্দা সরিয়ে দেখি কাজ হচ্ছে মনে হয়। আমি পর্দা সরিয়ে ইরাকে দেখছিলাম, ইরা আমাকে দেখে নিল। কি দেখছেন? এখন আর ইরা আমার সাথে ফাইজলামি করে না, সিরিয়াসলি কথা বলে। তোমাকে আমাকে দেখার কি আছে? অনেক কিছু আছে, তুমি বুঝবে না। ও কাল কোথায় যাওয়া আছে নাকি? ওকে নিয়ে নতুন একটা জায়গায় যাব। মিথ্যে বললাম, কেননা কাল নতুন একটা জবের জন্য অ্যাপ্লাই করব আর ওইটা ছেড়ে দেব। ও তাহলে ঘুমিয়ে পড়েন। গুড নাইট। গুড নাইট। ঘুমিয়ে পড়লাম। সকালে জব খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে বিকাল হয়ে গেল। বিকালে বাসায় ফিরলাম, উপরে যাব এমন সময় দাঁড়াও, আমি তো ভয় পেয়ে গেলাম। কি অঘটন ঘটালাম কে জানে। জি বলুন। তোমার সাথে একটা মেয়েকে দেখলাম। কে ওই মেয়েটা? আমি তো শেষ। কই, কোন মেয়ে? কোন মেয়ে মানে? তোমার সাথে কোন মেয়ে ছিল আমি বলবো কি করে? ও কোথায় দেখেছেন? ওই তো রেস্টুরেন্টে। ও ওটা তো। বাড়িতে তোমার বউ থাকতে বাইরের মেয়ে মানুষের সাথে ঘোরা মোটেও ভালো না। আরে আঙ্কেল, আমার কথা তো শুনেন। আসলে দুপুরে খাবার খেতে গেছিলাম, রেস্টুরেন্টের ভিতরেই কোনো সিট খালি ছিল না, শুধু একটা মেয়ে পাশের সিট খালি ছিল, তাই সেইখানে বসে খাইতেছিলাম। তা মনে হয় আঙ্কেল আপনি দেখছিলেন। তোমার বউ থাকতে মেয়ে বন্ধু কি প্রয়োজন? আসলে আঙ্কেল আমি কিছু বলার আগে উপর থেকে ইরা বলে উঠলো, আঙ্কেল ওই মেয়েটা জয়ের কলেজের বন্ধু। হ্যাঁ, আমাকে তো কথা বলতে দেয়ই না, তাই তালে তাল মিলালাম। আঙ্কেল আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালেন। তবু ঘরে বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে ঘোরা ঠিক না। জি আঙ্কেল। আঙ্কেল কি? আপনি হার্বাল চিকিৎসায় যাননি? আঙ্কেল ভ্রু কুচকে বললেন। কেন? আপনার টাক সমাধানের জন্য। আঙ্কেল গর্জন দিয়ে উঠলেন। ইরা আর আন্টি খিলখিল করে হাসছেন। উপরে চলে এলাম। খুব জোর বাঁচালে। আপনি কখন এলেন? এই তো কিছু সময় আগে। আর ধন্যবাদ। এই প্যারা থেকে বাঁচানোর জন্য রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। অফিসে যাওয়ার প্রধান কারণ রিজাইন লেটারটা তামান্নাকে দেওয়া। আর ওই ঘটনার পর তার সাথে তো দেখাই করতে চাইনি। আবার তার সামনাসামনি যদি কাজ করতে থাকি তাহলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। অফিসে এসে রিজাইন লেটারটা কমপ্লিট করে তামান্নার কেবিনের সামনে গিয়ে, ম্যাম আসতে পারি? আরে ফয়সাল, ভিতরে আসো। এতদিন কই ছিলা? অফিসে আসোনি কেন? কাজ ছিল তাই আসি নাই। আজকেও আসতে চাই নাই, বাট অফিসে একটা কাজ ছিল তাই এলাম। তা শুনি, তোমার কি জরুরি কাজ? এই নিন ম্যাম। এটা কি? ম্যাম আমি আর আপনার অফিসে কাজ করতে চাই না, তাই রিজাইন দিলাম। কি? আমি নিজ ইচ্ছায় রিজাইন দিতেছি। তুমি রিজাইন দিতেছো? তোমাকে আটকানোর ক্ষমতা আমার নাই, বাট যাওয়ার আগে তোমার শেষ কয়টা কথা শুনবো। হ্যাঁ বলেন, কি বলতে চান? জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও বলছি ফয়সাল, আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি সেই দিন যদি বাবাকে না বাঁচাইতা তাহলে আমার বাবা তখন বাঁচত না। বাবার অসুস্থতার সময় কি করবো বুঝতে পারছিলাম না, তাই না বুঝে তোমাকে ভুল বুঝে অনেক বড় শাস্তি দিয়ে ফেলেছি। আমার জন্য এতগুলো বছর তুই সবার থেকে দূরে। সত্য ভুলটা যখন ভাঙলো তোমাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। তোমার সাথে অন্যায়ের এত বছর আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে গেছে। জানো ফয়সাল, আমি তোমার সাথে যে অন্যায় করেছিলাম তার শাস্তি আমি মনে হয় পেয়েছি। আজ আমি জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে। আমার ব্লাড ক্যান্সার, সেদিন এটা ধরা পড়েছে। সেই দিন আমি বুঝতে পেরেছি এরা তোমার সাথে ভুল বোঝার অন্যায়ের ফল। আমি আর কিছু মাসের অতিথি। জানো ফয়সাল, আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু দোয়া করতাম তোমার সাথে একবার দেখা হয়, যাতে তোমার কাছে একটি 12 ক্ষমা চাইতে পারি। জানো ফয়সাল, আমার ইচ্ছে ছিল আমারও মেয়েকে আমি নিজে হাতে বিয়ে দিব, কিন্তু সে আশাটাও মনে হয় হবে না ফয়সাল। আমার এই অবস্থা মেয়েকে না জানিয়ে ওকে ওর শাশুড়ি মায়ের হাতে তুলে দিয়ে হাসি মুখে বিদায় নিব, কিন্তু ইরা ওর মায়ের কষ্টগুলো বুঝলো না ফয়সাল। মেয়েটা পড়তে চাইলো খালি, কিন্তু ওকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করে ফেলি। দেখো ফয়সাল, আমার মেয়েটা বাসা থেকে চলে গেছে। ভেবেছিলাম বিয়ের আগে বাসায় চলে আসবে, তাই ওর বিয়ের দিনকাল সব ঠিক করে রেখেছি। ওর বিয়ার মাত্র 4 দিন বাকি। ওর যেদিন বিয়ের হওয়ার কথা ঠিক হয়েছে সেই দিন মনে হয় আমার জীবনের শেষ দিন হবে ফয়সাল। আমার মনে হয় এই সব তোমার সাথে অন্যায়ের ফল আমি ভোগ করছি। প্লিজ ক্ষমা করে দিও না। প্লিজ, তুমি ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না। তামান্না কান্না করে, ও তো না বুঝে অন্যায় করে যে কষ্ট ভোগ করতেছে ভাবতে পারিনি। কি করবো, আমি যাকে প্রাণের চেয়ে ভালোবাসতাম তার জীবনে আজ কয়েক মাস, সে আজ
অন্যের হয়েছে তো কি হয়েছে, তাকে তো একসময় ভালোবাসতাম। তার এই অসময়ের সময় যদি পাশে না থাকি, নিজেও যে শান্তি পাবো না, তা আর অভিমান করে থাকবো না। এমনিতেই অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে, এখন অভিমান করে থাকলে আরও সময় নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে যখন ক্ষমা করে দিয়েছি, তাহলে তামান্না বাদ পড়বে কেন? কি হলো ফাইসাল, ক্ষমা করো নাই আমারে? তোমার পায়ে পড়ি, তবু আমায় ক্ষমা করে দিও না। কি করছো? উঠো উঠো, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সত্যি তো? সত্যি তোমায় ক্ষমা করে দিয়েছি। আমায় যদি সত্যি ক্ষমা করে থাকো, তাহলে চাকরিটা ছেড়ো না প্লিজ। আচ্ছা, চাকরিটা ছাড়বো না। এখন তো তুমি খুশি? তোমাকে বোঝাতে পারবো না আমি আজ কতটা খুশি হয়েছি। এই দিনটার জন্য কত বছরের প্রতীক্ষায় ছিলাম। এবার মনে হয় মরে আমি শান্তি পাবো। বুকের কষ্টটার অবসান মনে হয় আজ ঘটেছে। তোমার বউয়ের সাথে কবে মিট করিয়ে দেবে আমার সাথে? কি যে বলেন আপনি, আমার আবার বিয়া? কেন, কি হয়েছে? আসলে এখনো আমি বিয়ে করি নাই, তাই। বুঝছি, অভিমান করে। আর এই কথা ভেবো নাই। বাই দ্য ওয়ে, তোমার মেয়ে নামটা কি জানি? ইরা চৌধুরী। মনে মনে আমার সাথে যে ইরা থাকে, সেও তো বিয়া করবে না, তাই বাসা থেকে চলে আইছে। এই ইরা আর তামান্নার মেয়ে একই নেই, কনফিউজ। আচ্ছা, তোমার মেয়ে আনুমানিক বয়স কত হবে? 17 কিন্তু কেন? আমার রুমমেটের বয়সও তো মনে হয় 17, কৌতূহলবশত। আচ্ছা, তোমার মেয়ের কোনো পিকচার আছে তোমার মোবাইলে? কিন্তু কেন? যা বলছি তা বলেন আপনি। আছে তো। কই বের করেন তো। এই যে দেখো, আমার পাশে আমার মেয়ে। ও মাই গড, এটা তোমার মেয়ে? কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? কাল বাসায় গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। জানি না তোমার আবার কি হলো। আমার আবার কি হবে? এসব কথা বাদ দাও, বলো ভাবির সাথে কবে মিট করিয়ে দেবে? চুপ করে মনে মনে, সালি তোর জন্য আমার জীবনটা তেজপাতা হইয়া গেছে। আবার কস বউয়ের কথা, তোর কারণে কোনো মেয়েকে দুই চোখে দেখতে পারি নাই। আজও তোর অপবাদের কারণে আমি চিরকুমার হয়ে রইলাম। আর তুই আবার মায়া এখান বানাইছস, আবার মেয়ে বিয়া দেওয়ার বয়সও হইয়া গেছে। আর দেখ, আমি এখনো কুমার। কি হলো, কথা বলো না কেন? আসলে আমি এখনো বিয়ে করি নাই, তাই কারোর সাথে মিটও করতে পারবো না। তুমি আমার উপর এত অভিমান করে রাখছিলে, যার কারণে এখনো তোমার বিয়ে হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে ওই সব কথা বাদ দে তো। তুমি আমার একটা কথা রাখবে? রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমি যেমন তোমার জীবনটায় তছনছ করেছিলাম, সেই আমি তোমার জীবনটা সুন্দরভাবে সাজিয়ে দেব। তুমি কিন্তু না করতে পারবে না। মানে? আমার মেয়ের বিয়ের পর তোমার জন্য একটা সুন্দরী ফুটফুটে বউ জোগাড় করে দিব। তুমি কিন্তু না করতে পারবে না। কি কপাল আমার, যাকে এককালে ভালোবাসতাম আর সে আমার বিয়ার ঘটকাবি করবে। এই দুঃখের কথা আমি কার কাছে বলি? দেখেন, 37 বছরের বুড়ার সাথে কোনো মেয়ের পরিবার বিয়েতে রাজি হবে না। সো এইসব কথা বাদ দেন। অত কিছু আমি জানি না, তোমার বিয়ে দিব এটাই ফাইনাল, তাই বেশি কথা বলবা না। আপনি যা ভালো বোঝেন তাই করেন। আচ্ছা, তুমি আজ বাসায় চলে যাও। কাল থেকে যেন রেগুলার অফিসে আসা হয়, মনে যেন থাকে। আচ্ছা, ভালো থাকবেন বলে অফিস থেকে বেরিয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম, বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাটে ঘুমাতে গেলাম। কি হলো আপনার? এখানে এলেন কেন? কোনো প্রবলেম? তা না, বাহির থেকে এসে কোনো কথা বললেন না। আসেন, আপনাকে খাবার দেই। আমি এখন খাবো না, যাও তো। কি হলো, আপনি এমন করতেছেন কেন? সেটা তোমার না জানলেও চলবে, এখন যাও তো, বিরক্ত করো না। ওকে, যাচ্ছি। শুনে রাখেন, আপনি যদি না আসেন তাহলে আমিও খাবো না। মানে তুমি খাবা না কেন? আপনি খাবেন না, তাই আমি খাবো না। কি পাগলামি শুরু করেছো তুমি? না না, পাগলামি না। এখন থেকে আর খাবো না। ভালো হবে না, আস্তে আস্তে মারা যাব না খাইতে না খাইতে। কি, তুমি আবার মারা যাওয়ার কথা বললা? আমার কথা একটু ভাবলে না? আমি তো অনেক ভাবি তোমার কথা। তাহলে আপনি ঠিকমতো খান না কেন? হয়েছে, আর বলতে হবে না, চলো খাবো। এই বলে আমি ইরার হাতটা ধরে ওকে বিছানার উপরে নিয়ে বসাই। তারপর টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে ইরার মুখের সামনে খাবার তুলতেই মেয়েটি নিজের চোখের জলগুলোকে হাজারবার আটকাতে চেয়েও আটকাতে পারেনি। আমি ইরার চোখে পানি দেখে এক প্রকার রাগান্বিত স্বরে বললাম, এতে কান্নার কি হলো? কেউ কি কখনো খাইয়ে দেয়নি? না, কখনো কেউ খাইয়ে দেয়নি। আপনার বাবা মাও কখনো আপনাকে খাইয়ে দেয়নি? বাবা মা তো কাজ নিয়েই তো পড়ে থাকে। এই কি বলছেন আপনি? না মানে কিছু না, আসলে ইমোশন হয়ে গেছি তো একটু, তাই আবল তাবল বলছি। যাই হোক, মুখের সামনেই কি খাবারটা ধরে রাখবেন, খাওয়াবেন না? ইরার আবদারে চলাফেরায় আর কথাবার্তায় আমি বারবার তামান্নাকে খুঁজে পাচ্ছি। কোনো কথা না বলে আমি সমস্ত ভাত জোর করে ইরাকে খাইয়ে দিলাম রাতের সময়। সকালে তোমাকে একটা জরুরি কথা বলবো, তাই এখন চুপ করে ঘুমিয়ে পড়ো। আপনি আমার কথা বাদ দেন তো, আজ আমি ঘুমাবো না। আজকের রাত আমার জন্য বড্ড বেশি যন্ত্রণাদায়ক। আপনার কিসের এত কষ্ট?
কষ্ট আর আমি আসলে আমার কোনো কষ্ট নেই, শুধু হারিয়ে যেন না যায় একজন মানুষ, তাকে পাওয়ার প্রচণ্ড ইচ্ছা হয়। আর কি বলুন তো, রাত যত গভীর হয় আমার এই খামখেয়ালি ইচ্ছাটা ক্রমশ আরও বেড়ে যায়। কাকে হারিয়ে ফেলতে ভয় পান? একজনকে হারিয়ে ফেলার পর আরেকজনকে পেয়েছি, কাল মনে হয় তাকেও হারিয়ে ফেলবো। রাত 1টায় ইরা শুয়ে পড়ে, বাইরে তখন প্রচণ্ড বাতাস বইছিল, আর সেই বাতাস জানালা দিয়ে প্রবেশ করে ইরার শরীরকে বারবার শিহরিত করছে। আমি তখন সোফায় বসে কি যেন গভীর চিন্তায় মগ্ন ছিলাম, আর কিছু সময় পর পর ইরার দিকে তাকিয়ে দেখছেও ঘুমিয়েছে কিনা। এইভাবে 1:30টা অবধি পার করার পর হঠাৎ আমি উঠে দাঁড়ালাম। তারপর ড্রয়ার থেকে 1 প্যাকেট সিগারেট বের করে ধরিয়ে ধোয়া বের করতেছি, আর ভাবছি আমার জীবনটা এমন কেন হলো। যাকে ভালোবাসলাম সে আমার জীবনটা নষ্ট করে ফেললো, আর যখন আরেকটা মেয়ের মন ভালো লাগে গেল, সকালে তাকেও হারিয়ে ফেলবো। আমি এটা কি ভাবছি? না, এটা কোনোদিন সম্ভব না। ওর মায়ের শেষ ইচ্ছেটা আমি পূরণ করবই, ওকে নিয়ে আর ভাববো না। সকাল হলেই ওকে বাসায় দিয়ে আসবো। সকালে ইরা, এই ইরা, তাড়াতাড়ি উঠো। কি হলো, এত সকালে ডাকতেছেন কেন? বেশি কথা না বলে ফ্রেশ হয়ে নাও, এক জায়গায় যেতে হবে। আমি যাব না, আপনি যান। বেশি কথা না বলে তাড়াতাড়ি উঠো, না হলে কিন্তু এই শীতের সকালে পানি ঢেলে দেবো। না না, উঠতেছি। তোমার আব্বুর নাম কি শরীফুল চৌধুরী? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে কিছু বলি নাই। সেটা তোমার না জানলেও চলবে। এখন চলো তো। আমরা কোথায় যাব? তোমাদের বাড়িতে। মানে? যা শুনছো তাই। আপনি কি আমাকে চেনেন? বেশি কথা না বলে চলো তো। প্লিজ প্লিজ, আমায় ওই বাসায় নিয়েন না। ওরা আমাকে জোর করে বিয়ে দেবে, আমি বিয়ে করব না। তোমার পরিবার যা করবে তোমার ভালোর জন্যই করবে। আমি যাব না ওই বাড়িতে। আমার কথা বলা ঠিক হবে না, তবুও বলছি। তোমার আম্মু তোমাকে বিয়ে দিয়ে তোমার খুশি দেখতে চায়। তোমার আম্মু এই পৃথিবীর কিছুদিনের অতিথি। আপনি এমন কথা বলছেন কেন? আমার আম্মুর কিছু হয় নাই তো? তোমার আম্মুর ব্লাড ক্যান্সার, তোমার আম্মু আর বেশি দিন বাঁচবে না। তোমার বিয়ে সে দেখতেই চায়। আমার আম্মুর কিছু হয় নাই? আপনি মিথ্যা বলছেন। বলেন না আপনি মিথ্যা বলছেন। দেখো, কান্না করো না। তুমি জানতা না বলেই তো বাসা থেকে বের হইছিলা। একটা কথা মনে রাখবা, মা বাবা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। তোমার আম্মু তোমাকে বিয়ের সাজে চাইছিল। তোমার আব্বু আম্মু তোমাকে অনেক বিশ্বাস করে বলে তোমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলে। আর কেঁদো না প্লিজ ইরা। দেখো ইরা, আজ তোমার পরিবার তোমাকে দেখলে কত খুশি হবে সেটা গিয়ে তুমি উপলব্ধি করতে পারবে। আমার বিশ্বাস তুমি তাদের হাসি মুখগুলো বেজার করবে না। আপনার কথাগুলো পালন করার চেষ্টা করব। তাড়াতাড়ি চলো, তোমাকে বাসায় দিয়ে আমার আবার অফিসে যেতে হবে। সিএনজিতে 2 জন উঠে বসলাম। আগে থেকে একটা গাড়ি ভাড়া করে রাখছিলাম। ওর সাথে কোনো কথা না বলে ভাবতেছি এই কয়েকদিনে মেয়েটার চঞ্চলাচল স্মৃতি কিভাবে ভুলে যাব। এই কয়েকদিনে মেয়েটাকে অনেক আপন আপন লাগতেছিল। জানি না ও যাওয়ার পর আমি কি ওকে না দেখে থাকতে পারবো। আমি কিছুটা হলেও বুঝেছি ইরা আমাকে পছন্দ করে, কিন্তু কথাটা কেন জানি অন্ধকারের কুয়াশার মতো। হঠাৎ ইরার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে আসলাম। কিছু বললা নাকি? মানেটা কি? এতক্ষণ থেকে যা বললাম তার একটাও শোনো নাই? না মানে একটু ভাবতেছিলাম তো, তাই হয়তো শুনতে পাইনি। কি এত ভাবো বলো তো? না তেমন কিছু না। বলো তুমি কি বলতেছিলে? বলছি যে কাউকে কি ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন করছো যে? না, এমনিতেই করলাম, আপনি বলেন। দেখো ইরা, আমি একটু ভিন্ন প্রকৃতির। কি রকম? এই বুড়ো বয়সে আবার প্রেম ভালোবাসা। আচ্ছা, একটা কথা বলার ছিল। জানি না এই কথাটা না বললে আমি যে থাকতে পারবো না। হ্যাঁ বলো, এতে অনুমতির কি আছে? আমি জানি না ভালোবাসা কি বা কাকে বলে, কিন্তু আপনি যখন আমার সাথে ছিলেন তখন ফাজলামোগুলো বুঝিনি। আপনি সারাদিন আমার সাথে দুষ্টুমি করতেন, সেটাকে আসলে কি বলে তা জানতাম না। তখনও বুঝতাম না ভালোবাসা কি। কিন্তু আপনি যেদিন ওই ছেলেগুলোকে আমার জন্য বুঝিয়েছিলেন যে এইসব ভালো না, বিশ্বাস করেন, তখন আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ অজানা এক অনুভূতিতে নেচে উঠতে চাইছিল। আর হয়তো এটাই প্রিয় মানুষটার প্রতি ভালোবাসার আকুল টান। আমি জানি না পৃথিবীটা কেমন, তবে আপনার হাতে হাত রেখে পৃথিবীটা দেখতে খুব ইচ্ছে হয়। আমি কখনো সকালের কুয়াশা দেখিনি, তবে আপনার সাথে এক চাদরের নিচে বসে কুয়াশা দেখার খুব ইচ্ছা। আমি কখনো চাঁদনি রাতে ছাদে গিয়ে চাঁদ দেখিনি, তবে খুব ইচ্ছা হয় আপনার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে। খুব ইচ্ছা হয় অজানায় হারিয়ে যেতে, তবে সেটা আপনার সাথে। খুব ইচ্ছা হয় বৃষ্টিতে ভিজতে, তবে সেটা আপনার সাথে। আমি জানি না কবি কিভাবে কবিতা লেখে, তবে আমার মনের 4 দেয়ালে আপনাকে নিয়ে যত কবিতা লিখেছি তা হয়তো কোনো কবির কল্পনাতেও আসবে না। দার্শনিক দর্শন করে কিভাবে সেটাও জানি, তবে আপনারে নিয়ে যত ভাবনা ভেবে রেখেছি তা হয়তো দর্শনের কোনো অধ্যায় নেই। বিজ্ঞানী গবেষণা করে আর আমি গবেষণা করছি আপনার ভালোবাসা নিয়ে। আমি কি তা পাবো কি না সে বিষয়ে, তবে পরিশেষে একটা কথাই, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আপনি আব্বু আম্মুর সাথে কথা বলে আপনি আমাকে বিয়ে করেন। চুপ করে আসি। কি হলো, কিছু বলছেন না কেন? ইরা, তুমি এইসব কি বলছো?
এটা কোনোদিন পসিবল না। এই সব মাথা থেকে ঝেড়ে ফেলো প্লিজ। দেখেন, ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে বাসা যায় তার থেকে দূরেও থাকা যায় না। আমাকে ফিরিয়ে দিন না। মনে মনে বললাম, পাগলি, আমি তোমাকে আমার কাছে রাখতে চাই, কিন্তু এই সব কোনোদিনও সম্ভব না। তোমার আম্মুর এক সময়ের প্রেমিক ছিলাম, আজ তুমি আমাকে তোমার বিয়ার প্রস্তাব দাও, এটা এই সমাজ কোনোদিনও মেনে নেবে না। ইরা দেখো, তুমি ছোট মানুষ, তুমি আবার কথা নাও বুঝতে পারো। তোমার যেই মা বাবা ছোট থেকে লালন পালন করেছে, তুমি তাদেরকে কষ্ট না দিয়ে তাদের পছন্দের ছেলেকে বিয়ে করে খুশি থাকো, তাতে তোমার পরিবার অনেক খুশি হবে। কিন্তু কোনো কিন্তু না। আমায় যদি এক বিন্দু তুমি পছন্দ করে থাকো, তোমার আম্মুর পছন্দের ছেলেকেই তুমি বিয়ে করবা। স্যার নামেন, চলে আসছি। সিএনজি থেকে নেমে ইরাকে নিয়ে ইরাদের বাসায় কলিং বেল দেওয়ার পর দরজাটা স্বয়ং তামান্নাই খুলে দিল। আর ফয়সাল, তুমি ভিতরে আসো। ম্যাডাম, ভেতরে যাব না, একটা কাজে আইছি, সেটা করেই চলে যাব। তোমাকে কতবার বললাম আমাকে ম্যাডাম বলবে না, আর তোমার কি কাজ সেটা তো বলবো না। ইরা আমার পেছন থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে তামান্নার পা জড়িয়ে ধরলো। পাগলি মেয়ে আমার, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক বেশি বড়। যা ভিতরে যাও। যাওয়ার সময় মায়ের চোখে একবার তাকিয়ে ভেতরে চলে গেল। ম্যাম, আমি এখন আসি, আমার কাজ শেষ হয়ে গেছে। ফয়সাল, তোমাকে কি বলে ধন্যবাদ দিব, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তোমার সাথে আমি যে অন্যায় করেছি, তারপরও তুমি আমার কলিজার মানিককে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। কি বলেন যে আপনি? এটা আমার নৈতিক দায়িত্ব ছিল। আচ্ছা আসি এখন, ভালো থাকবেন বলে চলে আসলাম। এতক্ষণ চোখের পানি আড়াল করে রাখছিলাম, আজ আর অফিসে যাব না, সোজা বাসায় এসে শুয়ে পড়লাম আর পেছনের কথা ভাবতেছি। এই কয়দিনে যে বাসাটা আলো করে রাখলো, আজ তাকে নিজেই দিয়ে আসলাম। এখন বাসায় আমি কিভাবে থাকবো? হঠাৎ বাসার কলিং বেল বাজলো, এই সময় আবার কে আসলো? মনে হয় আন্টি আসছে। চোখের পানি মুছে দরজাটা খোলার পর আমি তো শকড খেলাম। তোমরা? অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সময় তোমরা? খুব অবাক হলাম। আসলে আমার বাসার সামনে ভাইয়া, ভাবি, আম্মু, আব্বু দাঁড়িয়ে রয়েছে। কি ছোট ভাই, অবাক হয়ে সবকিছু ভুলে গেলা? অতিথি এলে তো বাসার ভেতর যাইতে বলে, আর তোমার কি আমাদের দাঁড়িয়েই রাখার প্ল্যান আছে নাকি? কি বলবো ভাবি, হঠাৎ এলা তাই আর কি। আসো আসো, ভেতরে আসো তোমরা। তা এই অসময়ে এখানে আসলা, ভালো কথা, একবার বলতে তো পারতা। সারপ্রাইজ দেব বলে বলিনি। দেব সাহেব, কেমন সারপ্রাইজ দিলাম? কি বলবো ভাবি, তোমাদের সারপ্রাইজের কারণে আমি যে শকড খেলাম বলে বোঝাতে পারবো না। এখানে আয়, আমার কাছে বস। ইস, চেহারাটার কি হাল করেছিস তুই? ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি না, তাই তো ফয়সাল? আম্মুর গালে আলতো করে হাত দিয়ে, তুমি আমার জন্য এত চিন্তা করো না তো আম্মু, আমি সুস্থ আছি আর ঠিকমতো খাওয়া দাওয়াও করছি। কি খাওয়া দাওয়া করেছিস শুনি? ঠিক মতো খাওয়া দাওয়া করলে তোর চেহারার এই হাল হয়? আগে থেকে কত রোগা হয়ে গেছিস তুই। তুমি আমার ছেলেটাকে আবার বকাবকি শুরু করে দিলে। তোমাকে না কতবার বলেছি তোমার এই স্বভাব পরিবর্তন করো। সব সময় শুধু রাগারাগি, রাগ ছাড়া তুমি একটু কথা বলতে পারো না, তাই না? রাগারাগি করি ছেলে মেয়েদের ভালোর জন্যই তো নাকি? ছেলে মেয়েদের শাসনে না রাখলে পরে বিগড়ে যাবে না। তুমি থামবা? তা হ্যাঁ রে বাবা, রাতে ঘুমাসনি? তোর চেহারাটা এরকম লাগছে কেন?